নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মালবকের ঘিস নদীর পশ্চিম প্রান্তের একটি ধাবায় নদীর জলে পা ডুবিয়ে খাওয়ার ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। পাহাড়ি নদীতে জলস্ফীতি বা হরকাবানের কারণে প্রাণহানির আশঙ্কা রয়েছে। সেই কারণে রেস্তোরাঁর মালিককে থানায় ডেকে নদীতে নামার রাস্তা এবং দোকান আপাতত বন্ধ রাখার নির্দেশ পুলিশ প্রশাসনের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ির লাটাগুড়িতে পালিত হলো বন মহোৎসব। বনাধিকারিকদের উপস্থিতিতে সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও, এই স্লোগানকে সামনে রেখে লাটাগুড়িতে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার। এক মহিলার গায়ে হাত দেওয়ার কারণে চাঞ্চল্য জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিয়ে যায় সেই অভিযুক্ত যুবককে। দিন দুপুরে এক মহিলার গায়ে হাত দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া শেষবাতি এলাকায়। এদিন দুপুর 3:30টা নাগাদ জলপাইগুড়ি শহরের ব্যস্ততম শেষবাতি মোড় এলাকায় এক মহিলার গায়ে হাত দিয়ে তার থেকে কিছু অলংকার নেওয়ার চেষ্টা করে, এমনটাই জানা গেছে। সেই যুবকের বাড়ি শানুপাড়া এলাকায়। এই ঘটনায় পুরো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে সেই যুবককে নিয়ে যায়। তবে দিন দুপুরে এই এলাকায় এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করেছেন ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, বাইরের থেকে যুবক এখানে এসে কেন আড্ডা মারে, আর এই মহিলার গায়ে বা সে কেন হাত দিল? পুরো ঘটনায় এলাকায় ভিড় জমে যায়। কি শুনলেন? ঘটনা শুনলাম যে কোন ছেলে বলে কোন মেয়ের গায়ে হাত দিচ্ছে। হাত দিচ্ছে, চেন ছিনতাই করেনি? ঠিক আছে, বললাম দাদা কি হয়েছিল আজকে? যেটা শুনলাম আমি এসে, সেটা হলো একটা ছেলে যে আগে নাকি বস্তিতে ছিল, এখন ছানুপাড়া থাকে। তারপরে শুনে ছেলেটা এখানেই আড্ডা মারে। হ্যাঁ, একটা মেয়ে এই গলিয়ে আসতেছিল আর কি, গায়ে হাত দিয়ে দিচ্ছে, যেটা অসামাজিক এবং এই জায়গার মানে বদনাম। তো এটা আমরা প্রতিবাদ করতেছি। ছেলেটা ছানুপাড়া থাকে, এখানে কেন আড্ডা মারে, কি কারণে? এইটাকে খুব মানে প্রশাসন এটা তদন্ত করে খুঁজে বের করুন। আড্ডা মারার সাথে বলে ছিনতাই করেছে বলে এটা আমি শুনি না, হতে পারে, আমি পরে আসছি তো, হতে পারে। কিন্তু কত ছানুপাড়ার থেকে সে এখানে কেন আড্ডা মারবে, কি কারণে আসে এখানটায়? এই জায়গার পরিবেশটাকে এত জঘন্য কেন হলো, কি কারণে? এই জায়গাটা প্রশাসনকে দেখতে হবে আগে, এটাই আমার আবেদন। ঠিক আছে। নকশালবাড়ি ও শিলিগুড়িতে গ্রেপ্তার হলো 2 বাংলাদেশি যুবক। অবৈধ অনুপ্রবেশ ও ভুয়া পরিচয়পত্র তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে নকশালবাড়ি ও শিলিগুড়িতে 2 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে এসএসবি ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির খালবস্তি এলাকায় অভিযান চালিয়ে এসএসবি এক বাংলাদেশি যুবক সুকুমার চন্দ্র শীলকে গ্রেপ্তার করে। অভিযোগ, 4 মাস আগে ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে প্রথমে বাগডোগরা ও পরে নকশালবাড়িতে এসে নাপিতের কাজ শুরু করে সে। তদন্তে নেমে পুলিশ তার কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র, ভুয়ো ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে শিলিগুড়ি প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং মঙ্গলবার রাতে পরিতোষ চন্দ্র রায় নামে আরেক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। রংপুরের বাসিন্দা পরিতোষ গত নভেম্বরে হিলি সীমান্ত পেরিয়ে শিলিগুড়িতে আসে এবং দাগাপুরে একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ শুরু করে। দোকানের মালিক তার সন্দেহজনক আচরণ দেখে পুলিশে খবর দেন। পরে জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করে নেয়। পুলিশ 2 ধৃতের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করেছে। নকশালবাড়ি থানার পুলিশ সুকুমারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। রক্তদান করলেই দূরে থাকবে মারণ ব্যাধি। শরীরকে সুস্থ রাখতে রক্তদান অবশ্যই ভীষণ জরুরি। কি জানাচ্ছেন চিকিৎসকেরা, আসুন জেনে নিই। অনেকেই আজও মনে করেন রক্তদান করলে শরীর দুর্বল হয়ে যায় কিংবা অসুস্থতা বোধ হয়, কিন্তু এই ভাবনা একেবারেই ভ্রান্ত। বরং রক্তদান শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্ভাবনা কমে যায় মারণ রোগ, ক্যান্সারেরও। সচেতন করছেন চিকিৎসকেরা। রক্তদান শুধুমাত্র একজন রোগীর প্রাণ বাঁচানোর উপায় নয়, বরং এটি হতে পারে নিজের শরীরকে সুস্থ রাখার এক চাবিকাঠিও। জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়মিত রক্তদান করলে ক্যান্সার সহ একাধিক রোগের ঝুঁকি কমে যায়। কারণ রক্তদানের ফলে দেহে নতুন রক্তকণিকা তৈরি হয়, যার ফলে শরীর আরো চনমনে হয়ে ওঠে। তবে বর্তমানে এক বড় সমস্যা হলো রক্তের সংকট। শহরের একাধিক ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা থাকলেও তরুণ প্রজন্মের অনীহা তা পূরণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়বে এমন ভ্রান্ত ধারণা থেকেই অনেকে রক্ত দিতে ভয় পান। অথচ চিকিৎসা বলছে সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলারা বছরে 3 থেকে 4 বার অনায়াসে রক্ত দিতে পারেন। জলপাইগুড়ির বাসিন্দা তথা 60 বারেরও বেশি রক্তদাতা তপন গুহ রায় পুরস্কারপ্রাপ্ত এক সমাজসেবক। তিনি জানিয়েছেন, আমি এতবার রক্ত দিয়েছি কিন্তু কখনো শরীর খারাপ হয়নি, বরং শরীর আরো ভালো থাকে। এখনো পর্যন্ত কোনো বড় রোগ ধরা পড়েনি। তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানিয়েছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তার কথায়, রক্ত হাটে বাজারে পাওয়া যায় না, এটা একমাত্র মানুষের মাধ্যমেই পাওয়া যায়। তাই আসুন একসাথে রক্তদানের মাধ্যমে মানুষের জন্য মানুষ হয়ে উঠি। রক্তদান শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই উপকারী। এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, বদলে দিতে পারে একটি পরিবার। তাই আর দেরি নয়, এবার সচেতন হয়ে রক্তদানে এগিয়ে আসুন আপনিও। 40 বার রক্ত দিয়েছি। দৌমনি রেল অ্যাক্সিডেন্টে যখন ভয়াবহ রেল অ্যাক্সিডেন্ট হলো তখন 1970 সালে শুরু করছি। এখন পর্যন্ত 46 বার স্বেচ্ছায় রক্তদান করছি। প্রথমত জলপাইগুড়ি জেলা এখন জেলা হাসপাতাল না, এটা হয়ে গেছে মেডিকেল কলেজ। এছাড়া সারা বছর বিভিন্ন ক্যান্সার পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সন্তান সম্ভাবনা মায়েদের রক্তের প্রয়োজন হয়। আর জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে যেহেতু এখন মেডিকেল কলেজ, ব্লাড ব্যাংক বেশিরভাগ সময় ফাঁকা থাকে, সেই জন্য সবাইকে আবেদন করছি আপনারা রক্তদান করুন। রক্ত দিতে গিয়ে একটা ভয় ভীতির মতো মানুষ থাকে, কি রক্ত দিলে কি আদৌ ব্যথা লাগে বা কিছু হয়, কি মনে হয়? রক্তদানে কোনো অসুবিধা হয় নাই। পুরুষ মানুষের ক্ষেত্রে বছরে 4 বার, মানে 3 বার অন্তর, মহিলাদের 4 বার অন্তর। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ রোগ না থাকলে, হার্টের অসুখ, প্রেশারের ওষুধ বা দাঁত চুলকানি, এক্সিমা এগুলা না থাকলে স্বেচ্ছায় রক্তদান করা যায়। এবং রক্তদান করার 24 ঘন্টার মানে উপকারিতা পাওয়া যায়। যে তার শরীরে যদি কোনো জার্ম থাকে, হেপাটাইটিস থাকে, সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসে। জলপাইগুড়ি যায় আরো ব্লাড ব্যাংকের মানে সংখ্যা বাড়ানো দরকার, কেননা এই জলপাইগুড়িতে এখন ব্লাড ব্যাংকের উপরে দারুণ চাহিদা। মানে কি বলবেন যে নতুন যারা রক্ত দিতে ভয় পাচ্ছে বা তাদের 18 বছরের উপরে সবাইকে আবেদন করব আপনারা রক্তদান করুন। 60 বছর পর্যন্ত 45 কেজি ওজন এবং যাদের কোনো কঠিন অসুখ না থাকবে তারা রক্তদান করুন। শরীরে কোনো ক্ষতি হয় না। আমি 46 বার রক্তদান করে আমি সতেজ আছি। কি নাম আপনার? তপন গুহ রায়। 3 মাস পর পরই রক্ত দেওয়া যায় যদি সে সুস্থ। 18 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত যার এমন কোনো অসুখ নেই যে অসুখে রক্ত দেওয়া বাধা আছে, এমন বিষয় ছাড়া প্রত্যেকেই রক্ত দিতে পারে। দুর্ভাগ্যের বিষয়, রক্ত দেওয়ার প্রবণতাটা এখনও কম। বিশেষত আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে যে পরিমাণ রক্তের প্রয়োজন, সেই পরিমাণ রক্ত সবসময় আমরা স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে পাই না। এইটা বাড়ানোর জন্যই আজকে উত্তরবঙ্গের 4টা জেলা থেকে যারা আমাদের রক্তদান আন্দোলনের সাথে যুক্ত, বিভিন্ন রকম এনজিও যারা আছেন এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির যারা সদস্য, তারা এখানে এসছেন আলোচনাটা করার জন্য। অন্ততপক্ষে 4 বার রক্ত দিতে পারে। যদি বিশেষ কোনো পরিস্থিতি হয় সেখানে তার থেকেও বেশি দিতে পারে। এটা নির্দ্বিধায় বলা যায় যে এই রক্তদানে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং কিছু উপকার থাকলেও থাকতে পারে, কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। রক্ত দিলে কতগুলো ক্যান্সার আছে যেগুলো আটকানো যায়। রক্তদান আপনারা জানেন যে একটা রক্ত দিলে পরে সেই রক্তটা তৈরি হতে তো কয়েকদিন সময় লাগে, অল্প কয়েকদিন সময় লাগে। কিন্তু এই নতুন যে ব্লাড জেনারেশনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা শরীরের কিছু উপকার করতে পারে। বিষয়টা ডাক্তারি বিষয়। এই উপকার নিয়ে অনেকেই সচেতন নয় বা ভাবতেও চান না। যেটা বলার বিষয় হচ্ছে রক্ত দিলে কোনো অপকার হবে না। কোনো কিছু কিছু ক্যান্সার আছে যার প্রবণতা কম থাকে। শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক ক্লিনিকে হানা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজপত্র, লাইসেন্স দেখাতে না পারায় একাধিক বেআইনি ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে। আগামী 1 মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ওই ক্লিনিক সিল করে দেওয়া হবে বলে আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির পাকুড়তলা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযান চলে সেবক রোড, চম্পাশাড়ি, প্রধাননগর, মেডিকেল সহ বিভিন্ন এলাকায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে কম বেশি এমন প্রচুর অবৈধ ক্লিনিক রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। অবশেষে দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযান শুরু করলো জেলা স্বাস্থ্য দপ্তর। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।
দেশবন্ধু নগর ৩ নম্বর আড়ার প্রাথমিক বিদ্যালয়ে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন ডিআই সহ অন্যান্যরা। এ বিষয়ে আজকে বিদ্যালয়ের সামনে 12টি চারা গাছ রোপণ করা হয়েছে, যার মধ্যে ছিল দেবদারু ও বকুল গাছ। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহৎ উৎসবের সূচনা করা হয়েছিল আজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডিআই কে সংবর্ধিত করেন আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকে অরণ্য সপ্তাহ পালন করছি দেশবন্ধু আর ৩ নম্বর স্কুল থেকে, সদর পূর্ব মণ্ডলের তরফ থেকে আমরা করছি বন মহোৎসব এবং এক পেড় মা কে নাম, এই 3টা কর্মসূচি আমরা আজকে করছি এখানটায় আমাদের স্কুলে। আমাদের ছোট ছোট বাচ্চাদের দিয়ে এসআই স্যার আসবেন, ডিআই স্যার আসবেন এবং আশেপাশের স্কুল থেকেও শিশুরা এসছেন, মাস্টারমশাইরা এসছেন। আমার পাশেই আছেন উনি পরিবেশবিদ, বিশিষ্ট পরিবেশপ্রেমী দীনেশ চন্দ্র বিশ্বাস, উনি এসছেন। নাট্যকর্মীরা এসছেন, সাহিত্য জগতের লোকেরা সবাই এসছেন। আমরা সবাই মিলে আজকে এই বার্তাটাই সকলকে দিতে চাই যে অল্প ফাঁকা জমি যেখানেই আছে আমরা সেখানে গাছ লাগাই। আজকের একটি গাছ ভবিষ্যতের অনেক প্রাণ বাঁচাবে, এটাই আমাদের বার্তা। আমাদের এই স্কুলটায় বাউন্ডারি ওয়াল ছিল না, তো এটাকে ডিমার্কেশন করার জন্য আমরা এই প্রকল্পটা নিয়েছি। আমরা স্কুলের বাউন্ডারি বরাবর আমরা ডিমার্কেশন করেছি 10টা দেবদারু গাছের চারা দিয়ে। দেবদারু গাছ আজকে রোপণ করা হয়েছে স্কুলের বাউন্ডারি বরাবর। এছাড়াও বকুল গাছ লাগানো হয়েছে, আরও কিচেন গার্ডেন করার পরিকল্পনা হয়েছে, তার জন্য আমরা মাটি প্রস্তুত করছি এবং আরও কিছু গাছ লাগানো হবে। হ্যাঁ, এটাই আমাদের আজকের উদ্দেশ্য। আমরা সবুজের বার্তা দিতে চাই সকলকে। আপনার নাম একটু পরিচয়। আমি প্রিয়াঙ্কা গুহ, দেশবন্ধু আর ৩ নম্বর স্কুলের আমি প্রধান শিক্ষিকা। নদীর জলে রেস্তোরাঁ, বিপদের ঝুঁকিতেও খাবার খেতে ছুটছেন পর্যটকেরা। তৎপর পুলিশ প্রশাসন। নদীর বুকে বসে খাবার খাওয়ার রোমাঞ্চে মজেছেন পর্যটকরা, কিন্তু এই রোমাঞ্চই পরিণত হতে পারে ভয়ানক দুর্ঘটনায়। মাল ব্লকের ঘিস নদীর পশ্চিম প্রান্তে একটি ধাবায় নদীর জলে পা ডুবিয়ে খাওয়ার ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। নদীর মধ্যে চেয়ার টেবিল পেতে গড়া এই রেস্তোরাঁয় গত কয়েকদিন ধরে ভিড় করছেন বহু মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। এই জলে ভেজা রেস্তোরাঁতে ডুয়ার্সের এবং আশেপাশের বহু পর্যটক, বিশেষ করে চালতা ফরেস্ট সেবক চুইখিম ঘুরে এসে খেতে আসছেন। কিন্তু পাহাড়ি নদীতে আচমকা জলস্ফীতি বা হরপাবানের আশঙ্কার কথা মাথায় আসেনি কারোর, যা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী ও প্রশাসনের কর্তারাও। বুধবার রাতে ধাবার মালিক আজম প্রধানকে মাল থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের বক্তব্য, যত দ্রুত সম্ভব এই বিপজ্জনক ট্রেন্ড বন্ধ না করা হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। জাতীয় সড়কের পাশে ঘিস সেতু সংলগ্ন এই রেস্তোরাঁ চালাচ্ছেন আজম প্রধান নামে এক ব্যক্তি। তার দাবি, নদীতে জল কম থাকায় হঠাৎ এই ভাবনা মাথায় আসে। প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু করি, কিন্তু পরে দেখা যায় খরিদ্দার প্রচুর বাড়ছে। তবে গতকাল মালবাজার পুলিশ প্রশাসন আমাকে থানায় ডেকে নদীতে নামার রাস্তা বন্ধ করতে বলেছে। পাশাপাশি বর্তমানে আমার দোকানও বন্ধ করতে বলেছে প্রশাসন। এরপর হোটেলে এসে কেউ যাতে নদীতে নামতে না পারে সেজন্য বাঁশের ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে নদীর চারদিকে। এরপর পুলিশ প্রশাসনের কর্তারা এসে ভিজিট করে হোটেল খোলার অনুমতি দেবেন। নাম থেকে টুরিস্টগুলো আসতো, আমরা নদীতে থাকার ইচ্ছা করতো, জবরদস্তি করে করতো। ঠিক আছে, বসে আমরাও একটু কিছু টাকা পয়সা আসতো, এই জন্য দিলাম। এত বড় হবে, ভাইরাল হবে বলে তার মনে ছিল না, আচানক ভাইরাল হয়ে গেছে। তাহলে পুলিশ কি ডাকছিল? আইসি স্যার ডাকছে, ডাকার পরে আইসি স্যার ওই যে বেড়াটা লাগাইতে বললো, রাস্তা বন্ধ করতে বললো, আর ওখানে ছাতা টেবল লাগাইতে মানা করে। কবের থেকে লাগাচ্ছিল এরকম ছাতাটাই যে বারিশ ছিল না তখন লাগালাম, নদী বর্ষে তারপরে তো লাগানো যাবে না। এটা লাগালে কি টুরিস্ট বেশি আসতো? হ্যাঁ, টুরিস্ট বেশি আসতো, দেখে আসতো টুরিস্ট। এখন তো পছন্দ করতো, ভালো পছন্দ করতো। তারপরে এখন কি বন্ধ? এখন বন্ধ করছে, স্যার বলছে কি মানা করছে। এখন কি বাস লাগাই দিচ্ছে? হ্যাঁ, এখন বেড়াটা করে দিচ্ছে। এমনি কি হোটেল কি চালু আছে নাকি? এখন বন্ধ আছে। স্যার বলছে বেড়া টেড়া লাগানোর পরে আমাকে খবর দিবা, আমি লোক পাঠাবো, তারপরে আমি বলবো, তারপরে দোকান চালু করবো। আপনার নাম? অজম প্রধান। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরির পেছনে ধাক্কা তীর্থযাত্রী বোঝাই একটি ছোট গাড়ির। ঘটনায় আহত হয়েছেন ছোট গাড়ির 4 জন। আজ সকাল 6:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে 48-এর ধূপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এলাকায়। জানা গেছে তীর্থযাত্রী বোঝাই ছোট গাড়িটি গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ি হয়ে বাবাধামের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটির সামনের অংশ। আহত হন ছোট গাড়ির চালক সহ 4 জন। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই খবর লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে পালিত হলো বন মহোৎসব অনুষ্ঠান। বৃহস্পতিবার ডুয়ার্সের লাটাগুড়িতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বনাধিকারিকরা। এবার বন মহোৎসব অনুষ্ঠানের স্লোগান হলো সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও। এই স্লোগান তুলে লাটাগুড়িতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বন দপ্তরে জলপাইগুড়ি ডিভিশন ও গরুমারা ডিভিশনের যৌথ উদ্যোগে লাটাগুড়ি ফরেস্ট লাগোয়া এলাকায় সুসজ্জিত এই শোভাযাত্রার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন ডিএফও দ্বিজ প্রতিম সেন। অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্যটকদের আরো বেশি করে জঙ্গল ভ্রমণে আসার বার্তা দেন তিনি। অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন দপ্তরের কর্মীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে স্মারক সম্মান প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানের আগত সমস্ত অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য পরিবেশন করেন স্থানীয় বনবস্তির শিল্পীরা। অনুষ্ঠানকে সুন্দর রূপ দেন তারা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একান্তিক উদ্যোগের মধ্যে এই বন মহোৎসব সেলিব্রেট করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের উদ্যোগ। তো এখানের মধ্যে আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত এরিয়ার ডাইভার্স সাংস্কৃতিক একটা রিপ্রেজেন্টেশন আছে, একটা কালচারাল রিপ্রেজেন্টেশন আছে। তো সবাইকে একসাথে নিয়ে আমরা এই বন মহোৎসব পালন করছি। কি বার্তা দেবেন বর্তমান যা অবস্থা তাতে কি বলবেন এই উষ্ণায়নের যুগে এই সময় দাঁড়িয়ে কি বার্তা দেবেন? যেটা আমাদের এবার বন মহোৎসবের থিম আছে যে সবুজ বাঁচাও বিবেক জাগাও, তো সেটাই হবে আমাদের গোটা ডিপার্টমেন্টের, পশ্চিমবঙ্গ সরকারের আমাদের সাইড থেকে এই মেসেজটা। আর এখানের মধ্যে হিউজ পার্টিসিপেশন দিয়ে আমরা সবাই জানতে পারছি যে মানুষ আমাদের সাথে আছে আর ওনারা এরকমই চাইছেন যে চারিদিকের মধ্যে সবুজ হোক আর বিবেক জাগুক। আমাদের আলাদা আলাদা ডিস্ট্রিক্টের মধ্যে আলাদা আলাদা দিনে বন মহোৎসব হয়েছে। আমাদের জলপাইগুড়ি জেলা স্তরীয় বন মহোৎসবটা আজকে পালন হচ্ছে। তো এইখানের মধ্যে সিডলিং ডিস্ট্রিবিউশন আছে যেটা দিয়ে গাছ পোতা হবে। আর তার বাইরে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, আমাদের লোকাল কমিউনিটিজদের কালচারাল প্রোগ্রাম আছে। আর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিজ যে ডিভিডেন্ড আছে ওইটাও ডিস্ট্রিবিউট করা হবে। আমাদের এই গরুমারা, চাপড়ামারি, নেওয়ারালি ন্যাশনাল পার্ক এই এরিয়াগুলোর যেই ফরেস্ট ভিলেজেস আর পিঞ্চ ফরেস্ট ভিলেজেসরা আছে, আমাদের এখানের মধ্যে লাইভলিহুডের সোর্স একটা বড় সোর্স হচ্ছে ট্যুরিজম। তো ট্যুরিস্টরাই আমাদের একটা বড় বন্ধু, ওনারাই আমাদের বেস। তো আমরা বলবো যে এখানের মধ্যে সব মানুষ ট্যুরিস্ট ফ্রেন্ডলি, তো ওনারা বেশি থেকে বেশি মাত্রায় এসে লাইভলিহুড যেন জেনারেট করতে পারে। শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা, বিজেপিকে কটাক্ষ সৈকতের। আগামী 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে এক প্রস্তুতি সভার আয়োজন করা হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার এই সভাটি অনুষ্ঠিত হয় পুরসভার প্রয়াস হলে। সভার আয়োজনে ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা জলপাইগুড়ির পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন সভায়। বক্তব্য রাখতে গিয়ে সৈকত চট্টোপাধ্যায় শুরু থেকেই বিজেপিকে এক হাত নেন। তিনি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। শহীদ দিবস শুধু আমাদের দলের কর্মসূচি নয়, এটি বাংলার গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। এই দিনকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
সভায় উপস্থিত বক্তারা শহীদ দিবসের তাৎপর্য এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্ব তুলে ধরেন। যে গতকাল আসার পর সবাই বলছিল জলপাইগুড়ি শহরে এই বাংলা এবং বাংলা ভাষার উপরে এবং বঙ্গবাসীর উপর আক্রমণ নিয়ে আপনি একটা বড় মিটিং করুন কালকে সন্ধ্যায় যখন এসেছি, এবং তারপরেই সবাই বলেছেন 21শে জুলাইয়ের একটা টেম্পো ওঠা দরকার। তাই আজকে আপনারা দেখেছেন ভিতরে আর্ট গ্যালারিতে 930টা আসন থাকে, সেখানে আজকে জলপাইগুড়িতে আমরা এই যেহেতু প্রয়াসটা অনেকটা লম্বা আর্ট গ্যালারি সবার থেকে, এখানে প্রায় 750 আসন দিয়েছিল। তা 1000-এর উপর লোক ভিতরে ছিল, মানে দম নেওয়া যাচ্ছিল, এবং বাইরে থেকে 2 থেকে 2500 লোক আরও বাইরে ছিল একদিনের নোটিশ। এবং আজকে এখান থেকে আমরা বার্তা দিলাম যে বাংলা এবং বাংলায় ভাষা কথাবার্তা যারা বলেন, মাতৃভাষা যাদের বাংলা, তাদের উপর যদি বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ হয় তার বিরুদ্ধে গণপ্রতিরোধ হবে। সে কি এখানে আমরা কোথায় কোন পদে আছি সেটা বড় কথা না, তৃণমূলের পতাকা মমতা ব্যানার্জির স্বপ্ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি, সেই প্রতিরোধ আমরা করব। কারণ হেমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদীরা জানেন না যে স্বাধীনতার লড়াই, ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের রক্ত সমস্ত বাংলা এবং বাঙালির রক্তে খেলছে এবং বঙ্গবাসীর রক্ত খেলছে। তাই এ লড়াই প্রতিরোধের লড়াই। এনআরসি নোটিশ পাঠানো কুচবিহারের নাগরিকদের, রাজবংশী সম্প্রদায়ের মানুষকে, এটা রাজবংশী সম্প্রদায় যারা মাটির মানুষ তাদের উপর আক্রমণ, জেনারেল কাস্টের উপর আক্রমণ, আদিবাসীদের উপরও আক্রমণ, নেপালি, বিহারি, মারোয়ারি সবার উপর যারা বাংলায় বসবাস করে তাদের উপর আক্রমণ। আসলে বিজেপি হচ্ছে বেঙ্গল হেটার। তাই ওদের বিরুদ্ধে আজকে এটা ট্রেলার হলো, সিনেমা এখনও বাকি আছে। 21শে জুলাই আমরা যেমন যাব, তারও একটা টেম্পো তোলা হবে, তারপরে হাজার হাজার কর্মীরা যাবেন, এবং তারপরে এখানে আমরা আরও গণপ্রতিরোধ তৈরি করব। এবং বাংলায় যারা কথাবার্তা বলে তাদের যদি উড়িষ্যা, দিল্লি এইসব জায়গায় বিজেপি শাসিত রাজ্যে যদি আক্রমণ করে, তাদেরকে যদি গ্রেপ্তার করে, তাদেরকে বাংলাদেশি বলবার চেষ্টা করে, তাহলে বিজেপি কার্যালয়ে তালাবন্ধ তো হবে, কারণ এটা বাংলার গণপ্রতিরোধ। আপনার বক্তব্যে আমার কোনো আক্ষেপ নেই, আমার এগুলো নিয়ে কোনো আক্ষেপ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। আমার আক্ষেপ থাকলে এত লোক হয় নাকি? এত হাজার হাজার লোক হয় একদিনের নোটিশে? দিন কয়েক আগে জেলা আমি দলের একদম একনিষ্ঠ সৈনিক। আমি জেলা নেতৃত্বের বিরুদ্ধে কোনো কথা বলি। আমার বক্তব্য যদি ভালো করে বুঝে থাকেন, সেই বক্তব্যের মধ্যে একটা কথা লুকিয়ে আছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই যোগ্যতা এবং সাহস রাজনৈতিকভাবে শেষ কথা। চা চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ঘুঘুডাঙ্গায়, স্মার্ট কার্ড নিয়েও সচেতনতা বৃদ্ধি। বৃহস্পতিবার টি বোর্ড অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি শাখার উদ্যোগে সদর ব্লকের দাসপাড়া এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চা চাষিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ঘুঘুডাঙ্গাতে। মূলত চা চাষে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করতেই এই কর্মশালার আয়োজন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চা উন্নয়ন বিষয়ক আধিকারিক মৌসুমী দুয়ারা, রিসার্চ পার্সন তপন বিশ্বাস, কৃষি বিষয়ক প্রশিক্ষক দশরথ দাস প্রমুখ। দিনভর কর্মশালায় চা চাষিদের চা চাষ সংক্রান্ত নানা দিক, মাটি পরীক্ষার গুরুত্ব, সার ব্যবস্থাপনা, ছাঁটাই পদ্ধতি, জলসেচ এবং রোগ পোকা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চা চাষিদের জন্য চালু হওয়া স্মার্ট কার্ড প্রকল্প সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করা হয়। স্মার্ট কার্ডের মাধ্যমে কিভাবে সরকারি প্রকল্পের সুবিধা, ভর্তুকি ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করা সম্ভব তা তুলে ধরা হয়। এই কর্মশালার মাধ্যমে চা চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চা উৎপাদন বাড়িয়ে কিভাবে লাভবান হতে পারেন সেই বিষয়ে যথেষ্ট উৎসাহিত হন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চা চাষিরা জানান, এই ধরনের কর্মশালা তাদের চাষের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এবং স্মার্ট কার্ডের বিভিন্ন দিক জানতেও তারা উপকৃত হয়েছেন। यहाँ पे अभी का जो चल रहा है वो मिनिमम 4-5 स्कीम अभी तक चल रहा है, लेकिन जो आप लोगों को ग्रुप में जो अभी फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन हो गया, आपका तो एफपीसी है, एफपीसी में तो ऑयल चाषी भी है, लेकिन यहाँ पे कीबोर्ड से 4 चाषी को ही देगा, जिसका 4 के साथ रिलेटेड है उसको हम लोग सब्सिडी देंगे। तो उसके लिए मेन चीज क्या है कि आप लोगों को एक स्मार्ट कार्ड होना चाहिए, ठीक है? प्रत्येक चা চাষিদের একটা स्मार्ट कार्ड जरूरी, ठीक है? तो वो करने के लिए ऑलरेडी हम लोग का प्रोसेस में है, ऑलरेडी हम लोग का हो गया है, आप लोग का सबका रजिस्ट्रेशन हो गया, क्योंकि गाड़ी चलाने के लिए तो लाइसेंस चाहिए है कि वैसे ही 4 वाहन खोलने के लिए आप लोग को कीबोर्ड से लाइसेंस चाहिए। आपको अगर ये लाइसेंस मिल गया तो आपको जो भी स्कीम है कीबोर्ड का आप लोग दे सकते हैं। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আশায় দিন গুনছেন ধান চাষিরা। টানা বৃষ্টির পর আবারও ধানের রোয়া গাড়ার কাজ শুরু হয়েছে। ভালো পরিমাণে বৃষ্টি শুরু হতেই জমিতে রোয়া গাড়ার কাজে নেমে পড়তে দেখা গেল গ্রামীণ এলাকার মানুষদের। তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টি পড়তে চাষিরা মাঠে রোয়া বোনার কাজে নেমে পড়লেন। বৃষ্টিতে হাসি মুখে চাষিরা নেমে পড়লেন মাঠে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় এখন ধানের রোয়া গাড়ায় ব্যস্ত তারা। তবে চাষিরা ভেবেছিল এবার ধানের রোয়াই হয়তো বোনা হবে না, কিন্তু বৃষ্টির ফলে কিছুটা জল জমার কারণে ফের রোয়া বোনার কাজ শুরু হয়েছে। আগে বৃষ্টি না হতো কি অবস্থা ছিল? বৃষ্টি না হলে মেশিন দিয়ে গাড়া শুরু করছি। মেশিনে ছিল জল দিয়ে। এখন কি বৃষ্টি হতে এখন সবার উপকার হয়েছে, সবাই এখন গাড়া শুরু করবে। এই জায়গাটার নাম? হ্যাঁ, জায়গাটার নাম? এটা জায়গাটার নাম হচ্ছে ধনতলা বাড়ি। ধনতলা বাড়ি, ধনতলা বাড়ি, খড়িয়া। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 5.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মালব্লকের ঘিস নদীর পশ্চিম প্রান্তের একটি ধাবায় নদীর জলে পা ডুবিয়ে খাওয়ার ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। পাহাড়ি নদীতে জলস্ফীতি বা হরকাবানের কারণে প্রাণহানির আশঙ্কা রয়েছে। সেই কারণে রেস্তোরাঁর মালিককে থানায় ডেকে নদীতে নামার রাস্তা এবং দোকান আপাতত বন্ধ রাখার নির্দেশ পুলিশ প্রশাসনের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ির লাটাগুড়িতে পালিত হলো বন মহোৎসব। বনাধিকারিকদের উপস্থিতিতে সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও, এই স্লোগানকে সামনে রেখে লাটাগুড়িতে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.